নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। জঙ্গি অনুপ্রবেশকে ঘিরে আতঙ্কে জুবুথুবু কাঞ্চনপুর। এ বিষয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বলেন, সরকারের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ধলাই জেলা নিয়ে নিরাপত্তা নিশ্চিত করলেন জেলা পুলিশ সুপার। রাজ্যে বাড়ছে জঙ্গি আনাগোনা। বিশ্বস্ত সূত্রে এমনটাই খবর। কাঞ্চনপুর ছয়ঘরপুর সীমান্ত দিয়ে জঙ্গিদের এই আনাগোনা শুরু হয়েছে। ইতিমধ্যে প্রবেশ করছে বহু জঙ্গি। ফলে কাঞ্চনপুরের মুখ থুবড়ে পড়েছে উন্নয়নমূলক কাজকর্ম। গ্রাম উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর এবং পানীয় জল সম্পদ দপ্তর এর পক্ষ থেকে কাঞ্চনপুরের প্রত্যন্ত এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম শুরু হয়েছিল। সূত্রের খবর, সম্প্রতি উন্নয়নমূলক কাজে নিয়োজিত শ্রমিক এবং ঠিকাদারদের হাতে চাঁদার রসিদ ধরিয়ে দিয়েছেন জঙ্গি দল। ফলে কাজকর্ম ছেড়ে এসেছে ঠিকাদার ও শ্রমিকরা, যার কারণে আনন্দবাজার থেকে সাত নালা পর্যন্ত গত কয়েকদিন ধরে সন্ধ্যা হতেই সুনসান হয়ে যায়। এমনকি কাঞ্চনপুর বাজার ছাড়াও কাঞ্চনপুর স্কুল রোডেও একই অবস্থা সন্ধ্যার পর থেকে সৃষ্টি হয়ে আছে। আতঙ্কে মানুষের বাড়িঘর থেকে বের হতে চাইছে না। আরও জানা যায়, কাঞ্চনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ছয়ঘরপুর দিয়ে অবাধে বেশ কয়েকজন বৈরী কাঞ্চনপুর মহকুমায় প্রবেশ করেছে। বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায় শঙ্করচোর খোলা থানাধীন ভিকি নালা গ্রামে ত্রিপুরা থেকে কিছু যুবকের গিয়ে প্রশিক্ষণ দিয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অস্ত্র। এখন তারা কাঞ্চনপুর মহকুমায় দিয়ে রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে। কাঞ্চনপুর মহকুমা যেসব ঠিকাদারদের চাঁদার নোটিশ দিচ্ছে, তারা ঠিকাদারদের হোয়াটসঅ্যাপেও AK-47 কাঁধে নিয়ে ছবি পাঠাচ্ছে, যা দেখে রীতিমতো আতঙ্কিত ঠিকাদাররা। কাঞ্চনপুর মহকুমা জুড়ে এই ধরনের গুঞ্জন রীতিমতো ছড়িয়ে পড়ল। সরকারের পক্ষ থেকে এর কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি, কিন্তু সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ বিষয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, রাজ্যে জঙ্গি সমস্যা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এ বিষয়ে নিশ্চয়ই সরকারের কাছে খবরাখবর রয়েছে। যদি সরকারের কাছে খবর না থাকে, তাহলে সেটা সরকারের দুর্বলতা। কারণ এর জঙ্গিরা বাইরে কোথা থেকে রাজ্যে আসছে এবং তাদের পেছনে কোনো শক্তি রয়েছে, সে বিষয়ে সরকারই সবচেয়ে ভালো জানবে। পূর্বতন সরকারের এদিকে নজর ছিল বলে জঙ্গিদের মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছে। তৎকালীন সময়ে যেমন তাদের বিরুদ্ধে মতাদর্শের লড়াই করেছে এবং তাদের যুক্তিসঙ্গত কিছু সমস্যা কিভাবে সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে জঙ্গিরা যে সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করত, সে সীমান্ত অত্যন্ত সুরক্ষিতভাবে BSF, CRPF এবং TSR কে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হতো এবং সেখানে জঙ্গিদের রুখতে নিরাপত্তারক্ষীদের স্বাধীনতা দেওয়া হয়েছিল। এগুলো যদি সরকার সমাধানের জন্য ব্যবস্থা না নেয়, তাহলে সমস্যা বাড়বে বলে অভিমত ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, জনগণ শান্তি ও সম্প্রীতি চায়, তার সন্ত্রাস চায় না। তাই রাজ্য সরকারকে কার্যকরী ভূমিকা গ্রহণ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। জঙ্গিদের আনাগোনা এবং প্রবেশের একটা চেষ্টা করছে। দীর্ঘদিন যে লড়াই করে যে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয়েছিল বা জঙ্গিদের হয়েছিল না, এটা তো আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সরকার। নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে। যদি না থাকে, এটা সরকারের দুর্বলতা হবে। কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে, এরা কোন জায়গা থেকে আসছে, কোথায় তারা সংগঠিত হচ্ছে, তাদের পেছনে কোন শক্তি, এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে। তো আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল, ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি। মতাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি এবং তাদের কিছু যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করত, সেগুলো সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি, উন্নয়নমূলক কাজ। এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গোলমাল বাঁধাবার চেষ্টা করতেন, সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে BSF, CRPF, আমাদের TSR তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল। তো এগুলো যদি সরকার গ্রহণ না করে, তাহলে সমস্যা বাড়বে এবং এই জায়গায় সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। জনগণ শান্তি চায়, তারা সন্ত্রাস চায় না, তারা সম্প্রীতি চায়। আমরা দেখেছি এটা চাই বলেই মানুষের বড় অংশ
সরকার থেকে উদ্যোগ নিয়ে যখন রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অংশের মানুষ একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর তারা সেখানে কার্যকরী ভূমিকা নিয়েছে। আমাদের রাজ্য সরকারকে সেই ভূমিকা গ্রহণ করতে হবে। এদিকে এই বিষয় নিয়ে ধলাই জেলার পুলিশ সুপার মিহির লাল দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, ধলাই জেলায় জঙ্গি অনুপ্রবেশের কোনো খবর এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে নেই। তারপরও পুলিশ সবসময় সতর্ক এবং সচেতন থাকছে, পাশাপাশি রুটিন মাফিক অপারেশন চালানো হচ্ছে বলে জানান পুলিশ সুপার। তিনি আরো জানিয়েছেন, ধলাই জেলার উন্নয়নমূলক কাজ চলছে, জঙ্গিদের পক্ষ থেকে ব্যাঘাত ঘটানোর কোনো খবর এখন পর্যন্ত নেই পুলিশের কাছে। দেখুন, আপাতত ধলাই জেলায় এরকম কোনো ধরনের এক্সট্রিমিস্টিক মুভমেন্ট নেই। আর আমরা সর্বদাই সচেতন এবং সতর্ক আছি। আমাদের যে রেগুলার রুটিন মাফিক যে আমাদের অপারেশনস এগুলিও চলছে, ডিউটি চলছে, এরকম কোনো খবর আমাদের কাছে এখনো নেই। এবং আমাদের কাছে মানে ধলাই জেলায় কোনো ধরনের এক্সট্রিমিস্টিক উপরে কোনো মুভমেন্ট নেই। এমনি এ বিষয়ে কি মানে আপনার বিএসএফ বা টিএসআর বা যারা রয়েছে? হ্যাঁ, আমাদের এগুলি চলছে, রুটিন ওয়ার্ক, আমাদের যে ডেভেলপমেন্টাল কাজ যেগুলো যেখানে হচ্ছে ওগুলিও চলছে, আমাদের অপারেশন চলছে। তবে কাঞ্চনপুর নিয়ে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। সেখানে গোয়েন্দা শাখার পক্ষ থেকে পুলিশের কাছে এবং সরকারের কাছে কি তথ্য রয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি। দ্রুত বিষয়টি সামনে আনার প্রয়োজন বলে মনে করছে কাঞ্চনপুরবাসী, কারণ মানুষ বাড়িঘর থেকে বের হলে আতঙ্কে ভুগছে পরিবারের লোকজন। শান্তন টিভি। আগরতলা পৌর নিগমের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। শনিবার সকালে আগরতলা পৌর নিগমের ৪ নং ওয়ার্ড এলাকায় শীত বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী আগরতলা শহরকে সাজানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ আগরতলা পৌর নিগম। এর জন্য আগরতলা শহরবাসীর সহযোগিতা প্রয়োজন এবং কাজগুলি যাতে নিগম কর্তৃপক্ষ সঠিকভাবে করতে পারে তার জন্য সকলকে সচেতন হওয়া উচিত। মেয়র বক্তব্য রেখে আরও বলেন, গত ৩ বছরে আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে কতটা কাজ হয়েছে সেটা জনগণ বিবেচনা করলে বুঝতে পারবে। বিশেষ করে যে সমস্ত প্রতিশ্রুতি নিয়ে বিজেপি মনোনীত প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ড থেকে জয়ী হয়েছে তারা গত ৩ বছরে যেসব কাজ করেছে কিনা সেটা যাচাই করার জন্য বললেন মেয়র। আরো বলেন, জনগণ দীর্ঘ ২৫ বছর সিপিআইএম এর যে কর্পোরেটরদের উপর জনগণ ভরসা রেখেছিল সে কাজকর্ম সঠিক সময়ের মতো না করার কারণে বর্তমান কর্পোরেটরদের সেসব কাজকর্ম করতে হচ্ছে। আগামী দিন আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করছে নিগম কর্তৃপক্ষ বলে জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে এদের এছাড়াও উপস্থিত ছিলেন বরজলা প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, এলাকার কর্পোরেটর সুপর্ণা দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শেষে এলাকায় দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। আমাদের ৩ বছরে আমরা কতটা কাজ করতে পেরেছি এবং আমাদের নির্বাচনের প্রাক্কালে আমাদের দলের হয়ে, ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা যখন প্রার্থী হয়েছিলাম বিভিন্ন ওয়ার্ডে, দলের হয়ে এবং আমাদের সরকার হয়ে, আমাদের নেতৃত্ব হয়ে আমার দিলীপ বাবুরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জায়গায় মানুষের কাছে গিয়েছেন, আপনাদের কাছে গিয়েছেন। আমরা তখন তারা কথা দিয়েছিলেন যে আগরতলা পৌর নিগম যদি বিজেপি পরিচালিত হয়, যেটা দীর্ঘ ২৫ বছর সিপিএম পরিচালিত সরকার বা পৌর নিগম যে কাজগুলি করতে পারেনি আপনার এলাকায় বা আপনার ওয়ার্ডে, সেগুলি আমরা দায়িত্ব পেলে আমরা চেষ্টা করবো সবগুলি সমাধানের জন্য। এখন বিষয় হচ্ছে ৩ বছর পর আপনাদের মুখোমুখি হয়েছে আজকে সভায়, যে আপনারা এখন দেখবেন যে আমাদের দল বা আমাদের সরকার বা আমাদের নেতৃত্বরা বা আমাদের কার্যকর্তারা যখন বাড়ি বাড়ি গিয়ে আপনাদের কাছে ভোট চাইছিল, আশীর্বাদ চাইছিল আমাদের প্রার্থীদের পক্ষে, তখন আপনারা যে আশা বা ভরসা নিয়ে দলের উপর বা সরকারের উপর রেখে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কাজ করার সুযোগ করে দিয়েছিলেন, সেই কাজগুলি আমাদের কর্পোরেটররা ৩ বছরে করেছে কিনা, করার চেষ্টা করেছে কিনা, বা তাদের আন্তরিকতা ছিল কিনা করা, সেটাই দেখার বিষয়। কাজে এই কারণে আমরা এই ওয়ার্ডের প্রতিটি জায়গায় নাগরিকদের সামনে সরাসরি কথা বলতে চাইছি। ৫ জানুয়ারি শ্যামসুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে বেবি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন মন্ত্রী টিঙ্কু রায়। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথা জানান শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। শ্যামসুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে
বেবি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। আগরতলা নজরুল কলাক্ষেত্রে এই বেবি ম্যারাথন অনুষ্ঠিত হবে। 5 জানুয়ারি মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন হবে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথা জানান শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। তিনি বলেন, 4টি ক্যাটাগরিতে হবে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। 8 মাস থেকে 14 মাস পর্যন্ত যাদের বয়স তাদের 10 মিটার হামাগুড়ি, 15 মাস থেকে 2.5 বছর পর্যন্ত 50 মিটার হাঁটা, 2.5 বছর থেকে 3.5 বছর এবং 3.5 বছর থেকে 5 বছর পর্যন্ত 100 মিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর প্রতিযোগিতায় সকল শিশুদের অংশগ্রহণ করাতে অভিভাবকদের কাছে আহ্বান জানিয়েছেন শ্যামসুন্দর জুয়েলার্সের কর্ণধার। তিনি জানিয়েছেন, এই প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে রয়েছেন শান্তন পত্রিকা। ভাবনাটা হলো আমরা প্রতিনিয়ত আজকের তারিখে একটা পপুলার জিনিস দেখি যে ম্যারাথন। যারা স্বাস্থ্য সচেতন, যারা পরিবেশ সচেতন, আমি এই শব্দটাও বললাম, তারা কেউ 5 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার, সর্বাধিক 21 কিলোমিটার অবধি ম্যারাথন করে থাকে। আর এই কনসেপ্টটা একটু অন্যরকম। আমরা দেখেছি যে শিশুরা ছোট বয়সে মোটামুটি একটা জায়গাতেই শুয়ে থাকে। যখন সে প্রথম চলতে শুরু করে, একদম বিজ্ঞান ভিত্তিক সমীক্ষাতে দেখা গেছে সে সারা দিনে 1 কিলোমিটার থেকে 7 কিলোমিটার অবধি মুভমেন্ট করে। এবং 1917 সালে 2017তে ওগলভি প্রথমবার বাচ্চাদের ম্যারাথন করে। তবে সেই ম্যারাথন থেকে এই ম্যারাথনের কনসেপ্ট একটু আলাদা। সেখানে তারা করেছিল 21 কিলোমিটারের ম্যারাথন। 4টি বাচ্চাকে নিয়ে 2017 সাউথ আফ্রিকাতে তারা এই ম্যারাথনটি অর্গানাইজ করে হাগিস কোম্পানির জন্য, যে একটি বাচ্চা সারাদিনে কত তাড়াতাড়ি 21 কিলোমিটার মুভমেন্ট করে ফেলতে পারে। এইবার ওখান থেকে হয়তো অনুপ্রেরণা নেওয়া হয়েছে বা ভাবনাটা নেওয়া হয়েছে, আমরা বাচ্চাদের বেবি ম্যারাথন করছি, কিন্তু ম্যারাথনের যে ধর্ম সেটাকে রেখে। এখানে আমার বন্ধু ভাই সন্তোষী এইভাবে ভেবেছে 4টে ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি হলো 8 মাস থেকে 14 মাস বয়স অবধি যাদের বয়স, তারা হয়তো হামাগুড়ি দিতে শিখেছে। তারা হামাগুড়ি দেবে মেবি 10 মিটার, এবং সেইটা দিয়ে একটা কম্পিটিশন। সেখানে কেউ প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে, কেউ তৃতীয় হবে। কিন্তু সত্যিকার কথা বলতে গেলে বাচ্চারা যখন এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়, এই প্রতিযোগিতার অংশগ্রহণের মাধ্যমেই তারা বিজয়ী হয়ে যায়। তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এক্সিস্ট করে না। ওরা অংশগ্রহণ করেছে মানে প্রত্যেকেই বিজয়ী। কিন্তু একটা প্রতিযোগিতার একটা ধর্ম থাকে, একটা নর্ম থাকে, একটা থাকে। সেখানে হয়তো যে একটু তাড়াতাড়ি হেঁটে গিয়ে পৌঁছবে তাকে হয়তো প্রথম পুরস্কারটি দেওয়া হবে, যে একটু পরে পৌঁছবে তাকে হয়তো দ্বিতীয়। কিন্তু অংশগ্রহণ যে সমস্ত বাচ্চারা করেছে তারা প্রত্যেকেই বিজয়ী। আমি যারা অংশগ্রহণ করেছে, এক্ষুনি আমার ভাই সন্তোষ বলছিল অলরেডি 150 চিলড্রেন participated in this competition. ও জায়গা দিতে পারছে না, কিন্তু সবাই অনুরোধ করছে বা রিকোয়েস্ট করছে যে যাতে তাদেরকে সুযোগ দেওয়া হয়। শান্তন টিভি। দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ ঘটানোর চেষ্টা উদ্দেশ্যমূলক। মুখ্যমন্ত্রীকে কার্যকরী ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। শনিবার এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরায় মূর্তি ভাঙার প্রবণতা এবং দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করে শান্তি সম্প্রীতি নষ্ট করার কার্যকলাপ আগে ছিল না। ইদানিং এগুলো প্রসার ঘটাতে উদ্দেশ্যমূলকভাবে প্রচেষ্টা চলছে। শনিবার এক রক্তদান শিবিরে অংশ নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। তিনি বলেন, যারা মূর্তি ভাঙছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে পরিস্থিতি খুব সহজে নিয়ন্ত্রণে আনা যায়। তাই মূর্তি ভাঙা
ভাঙা নিয়ে সরকারকে শুধু বললে হবে না, সরকারকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। তবে গত কয়েক মাসে লক্ষ্য করা গেছে রাজনৈতিক শক্তির দিক থেকে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। এতে মানুষের মধ্যে ঝগড়াঝাঁটি বাড়ছে। কিন্তু এই বিভাজনগুলি তৈরি করার চেষ্টার মূল কারণ হল কর্মসংস্থানের অভাব। জিনিসের দাম বাড়ছে আর টাকার দাম কমছে, ফলে মানুষের আয় কমছে, ক্রয় করার ক্ষমতা নেই। তাই এগুলো নিয়ে কেউ যাতে আওয়াজ তুলতে না পারে, তার জন্য মানুষকে ভিন্ন পথে ধাবিত করতে একটা অংশ এগুলো করার চেষ্টা করছে। অপরদিকে জাতি জনজাতিদের মধ্যেও বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। এটা সামন্ত শাসন থেকে শুরু হয়েছে। এগুলো মোকাবিলা করে আজ একটি জায়গায় আমরা পৌঁছেছি। আবার নতুন উদ্যমে এগুলো তৈরি করার চেষ্টা চলছে। শুধু তাই নয়, যে 19টি দফা রয়েছে তাদের মধ্যেও বিরত বাঁধানোর চেষ্টা চলছে। এগুলো কোনোভাবেই কাম্য নয়। মুখ্যমন্ত্রীর প্রয়োজন এই সংগঠনের নেতাদের ডেকে ঐক্য, শান্তি, সম্প্রীতি যাতে বজায় থাকে তার জন্য এগুলো থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া। তো আমাদের বক্তব্য এই সম্পর্কে অনেক আগে থেকেই পরিষ্কার করছি, স্বচ্ছভাবে বলছি। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কিছু সংখ্যক লোক এটা করছেন এবং এটা হওয়া উচিত না, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তো নিশ্চয়ই গঠনমূলক। কিন্তু সরকার যদি সচেতন থাকে, সরকার না চাইলে ধর্মের কথা, বর্ণের কথা, সম্প্রদায়ের কথা বলে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার দুঃসাহস কেউ কিন্তু দেখাতে পারে না। যদি সরকারের অসতর্ক মুহূর্তে কোনো কোনো জায়গায় এরকম ঘটনা কেউ সংঘটিত করার চেষ্টাও করে, সরকার যদি দৃঢ়ভাবে যারা এগুলো করার চেষ্টা করছেন সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, আইনি ব্যবস্থা গ্রহণ করেন, এটাকে খুব বেশি সময় না নিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু একটা জায়গায় নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়। কাজেই দুই দিক থেকে শুধু বললে হবে না, কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। আমাদের রাজ্যে আমরা যেটা লক্ষ্য করছি, রাজনৈতিক শক্তির দিক থেকেই মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে। হিন্দু মুসলমান বিভাজন তৈরি করো, ধর্ম নিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকবে। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, রোজগার নাই, আয় নাই, কেনবার ক্ষমতা নাই, বাজারে যেতে পারছে না, চাহিদা কমছে, ব্যবসা বাণিজ্য সেখানে মার খাচ্ছে, নতুনদের কাজের ব্যবস্থা হচ্ছে না। এই যে ভাবনাগুলো, এই ভাবনা থেকে মানুষকে ভিন্ন পথে ধাবিত করার উদ্দেশ্য নিয়ে একটা অংশ এটা করার চেষ্টা করছে আমরা দেখছি। আরেকটা হচ্ছে আমরা দেখছি উপজাতি অনুপজাতিদের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে। এটা সামন্ত শাসন থেকেই শুরু হয়েছে। মোকাবেলা করে 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 আজকে আমরা একটা জায়গায় এসেছি, আবার নতুন উদ্যমে এটা করার চেষ্টা চলছে। উপজাতিদের মধ্যে মানে এখানে 18টা 19টা দফা আছে, তাদের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা, এবং সামগ্রিকভাবে উপজাতি অনুপজাতি বিশেষ করে বাঙালি উভয়ের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা হচ্ছে। এটা কোনো মতেই কাম্য না। কাজেই এগুলো কারা করছে, কোন সংগঠন করছে, এগুলো তো সরকার জানে, মুখ্যমন্ত্রী জানেন, জানবেন না কেন? কাজেই দরকার হলে তাদের ডাকুন। উল্লেখ্য, গত কয়েক মাসে লক্ষ্য করা গেছে গন্ডাছড়া, রানীবাজার, কদমতলা, পানিসাগর এবং সম্প্রতি সোনামুড়াতেও দু অংশের মানুষের মধ্যে বিরোধ ঘটেছে। এগুলো নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য ব্যবস্থা নিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী এর দাবি বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে। শান্তন টিভি। শুক্রবার রাতে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক শ্রমিক। আহত শ্রমিকের নাম শিবু ভেদ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। আহত শ্রমিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন জিবি হাসপাতালে। এদিকে তদন্তে নেমেছে পুলিশ, কিন্তু পুলিশ এখনো গাড়িটিকে আটক করতে পারেনি। বিশালগড় একটা কল পাইছি যে বিশালগড় রাস্তার মতো একটা কল হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়ে দিয়ে একটা লোক রাস্তার মধ্যে ঘুরে রয়েছে। তো এমন রেস্কিউরা আইসি, এরপরে হ্যার নামটা পাইছি, হ্যার নাম হচ্ছে শিবু ভেট। হ্যাঁ গাড়িতে বাড়িতে ফালাই গেছে আর কি। তো আমরা হ্যাঁ নিয়ে হসপিটালে এসেছি। কি অবস্থা দেখতে পেলাম? সিরিয়াস কন্ডিশন। এরকম জায়গাতে নেওয়া হয়েছে। আমরা অনেক বিশালগড় হসপিটাল নিয়ে এসেছি।
ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে শনিবার 3 ঘণ্টা গণ অবস্থান সংগঠিত করা হয়। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে এই গণ অবস্থান সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা অনিয়ম কর্মচারী মঞ্চের অন্যতম নেতৃত্ব তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, রাজ্যের 3000 অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে এদিন প্যারাডাইস চৌমুহনীতে 3 ঘণ্টার গণ অবস্থান সংগঠিত করা হয়েছে। এই গণ অবস্থানের মূল দাবি হল সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণের স্কিম চালু করতে হবে। 2018 সালের 30 জুলাই রাজ্যের অর্থ দপ্তর যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছে, সে সার্কুলার প্রত্যাহার করতে হবে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা করে দিতে হবে। অনিয়মিত কর্মচারী মঞ্চ আমরা আজকে এখানে গণ অবস্থান করছি আগরতলা শহরে সমস্ত অনিয়মিত কর্মচারীদের পক্ষ থেকে। আমাদের মূল দাবি এই রাজ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারী আছেন তাদেরকে অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করতে হবে। আমাদের অন্যতম দাবি হচ্ছে 2018-র 30 জুলাই রাজ্য সরকার একটি সার্কুলার জারি করে নিয়মিতকরণের জন্য স্কিম বাতিল করেছে। আমরা দাবি করছি সেই সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা প্রদান করতে হবে। মূলত এই দাবিগুলো নিয়ে আমরা সমস্ত অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে গণধারণা করছি রাজ্য সরকারের কাছে এবং রাজ্যবাসীর কাছে আমাদের সমস্যা, আমাদের অধিকার সম্পর্কে বক্তব্য রাখার জন্য। আমরা আশা করব রাজ্য সরকার আমাদের দাবিগুলো মানবেন। যদি না মানেন তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। 4 জানুয়ারি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের 17তম প্রয়াণ দিবস শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সুধীর রঞ্জন মজুমদার রাজ্যের মানুষের জন্য দায়িত্ব কর্তব্য পালন করে গেছেন, তাই এই জননেতাকে জনতরতি নেতা হিসেবে চিনতেন রাজ্যের মানুষ। তিনি শান্তি সম্প্রীতির জন্য আজীবন কংগ্রেস কর্মী সমর্থক সহ মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আগামী দিন প্রদেশ কংগ্রেস উনার দিশায় এগিয়ে যেতে চায় বলে জানান তিনি। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের 17তম মৃত্যু দিবস আজকে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমরা প্রধান কার্যালয়ের সামনে পালন করছি। প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওনার প্রশাসনিক কাজকর্ম থেকে শুরু করে এই রাজ্যের মানুষের প্রতি উনি যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন, ওনার জনদরদী নেতা হিসাবে ডাউন টু দ্য আর্থ আমাদের জাতীয় কংগ্রেসের এই জননেতা রাজ্যের উন্নতি, প্রগতি এবং শান্তি সম্প্রীতির জন্য আজীবন উনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। সাত সকালে শ্রমিক নিয়ে দুর্ঘটনায় পড়ল পণ্যবাহী গাড়ি। ঘটনা কাকরাপন থানাধীন দুধ পুষ্কনি এলাকায়। জানা যায় 22 জন শ্রমিক নিয়ে ফাঁকা রাস্তায় উল্টে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আশেপাশের লোকজন। দমকল কর্মীরা ছুটে এসে তাদেরকে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। 22 জন শ্রমিকের মধ্যে প্রায় 17 জনকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে শ্রমিকরা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। কিসের সাথে বাড়ি গেছে গাড়ি? কিছু করছিল বাড়ি গেছে না স্যার। আজকে গাড়ির এমনি টলকি কতজন আসলেন আপনারা? আমরা আসলাম পৌঁছি না স্যার, পৌঁছি না। তো ম্যানেজারের কাম করি। কোন জায়গায় ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনা কোন জায়গায় হয়েছে?
অ্যাক্সিডেন্ট কোন জায়গায় হয়েছে? আপনারা গাড়িতে কতজন ছিলেন? গাড়ি আমি তো প্রায় গনছি না, আপনি 20-25 জন। তারা কি বেশি ব্যথা পাইছে? তারা তো বেশি ব্যথা হয়েছে। তারা এখন কই? এখন কই তারা? তারা এখন কই আছে? ওই ওখানে হসপিটালে গেছে। কে নিছে? এই তো আপনার নাম? আর নাম হচ্ছে সঞ্জিত দাস। কমলপুর দুর্গাচমনি ব্লকে আয়োজিত হল মেগা রক্তদান শিবিরের আয়োজন। ওই শিবিরে প্রদীপ প্রজ্বলনে উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, দুর্গাচমনি বিএসি চেয়ারম্যান দেবপ্রসাদ দেববর্মা। সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধি। স্বাগত ভাষণ দেন ব্লকের ভিডিও সমিত কুমার দাস। এছাড়া বক্তব্য রাখেন মনোজ কান্তি দেব, স্বপ্না দাস পাল ও উদ্বোধক মন্ত্রী টিঙ্কু রায়। তবে রক্তদান চলছে, অনুমান করা হচ্ছে 200 ছাড়িয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একজন ডাক্তার হওয়ার সুবাদে আমরা যেমন রক্তদান করতে উৎসাহিত হই, তেমনি ওনার কর্মকাণ্ডে অনেকগুলো বিষয় আমাদেরকে প্রেরণা দেয় যে আমরা যে কাজগুলো করছি এগুলো সত্যি মানুষের জন্য। এই যে রক্তদান দেখুন, আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, এই রক্তই একমাত্র প্রমাণ করে যে কার রক্ত কার শরীরে যাবে সেটাই বলা মুশকিল, কেউ বলতেই পারবে না। এখানেই আমাদের ভ্রাতৃত্ববোধের চূড়ান্ত শিখরে পৌঁছায় যে আজকে যারা রক্ত দিচ্ছেন, এই রক্ত কার শরীরে যাবে, কে রক্ত পাবে, কার জীবন বাঁচবে, যে দিচ্ছে সে যেমন দাতাও জানে না, যিনি নিচ্ছেন তিনিও জানেন না। সিপিএমের প্রেস লোকাল কমিটির 11তম সম্মেলনকে সামনে রেখে শনিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রাজধানীর মেলানমার স্থিত ডেলি দেশের কথা অফিসে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিনে শিবিরে রক্তদাতারা উৎসাহের সাথে রক্তদান করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। এক সাক্ষাৎকারে মানিক সরকার রক্তদাতাদের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, রক্তদানের ক্ষেত্রে যাদের মনে ভয় রয়েছে তাদের সে ভয় ভাঙাতে হবে। রক্তদানের পাশাপাশি চক্ষুদানের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বর্তমানে রক্তদান শিবিরের সংখ্যা পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে। রক্তদানে উৎসাহ হারাচ্ছে মানুষ, তাই মানবিকতার দিক থেকে রক্তদানে সকলকে উৎসাহ প্রদান করতে হবে। ডেলি দেশের কথার যারা নেতৃত্ব, যারা উদ্যোগ নিয়ে এটার আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন এবং একটা অংশ দ্বারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। ডেলি দেশের কথার কারো কারোর মধ্যে একটা ভীতি আছে যে রক্ত দিলে না শরীরটা আবার খারাপ হয়ে যায়, এটা ভুল ধারণা। ডাক্তারবাবুরা দেখে পরীক্ষা করে যখন বুঝবেন যিনি দিতে আসলেন তিনি রক্ত দেওয়ার জন্য এখন উপযুক্ত, তাহলেই তার কাছ থেকে রক্ত দেবেন। কাজে এদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়টা ভাঙতে হবে। এটা ডেলি দেশের কথার নেতৃত্বকে উদ্যোগ নিতে হবে এবং প্রয়োজনে কারো কারো ক্ষেত্রে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এই ভয় ডর ভাঙতে তাদের সাহায্য করতে হবে। ডেলি দেশের কথার যারা নেতৃত্ব, তাদের কাছে আবেদন থাকবে, অনেকদিন পর এই প্রথম তারা এই রক্তদান শিবিরের আয়োজন করলেন, কিন্তু এখন থেকে প্রতি বছর অন্তত একবার তারা যাতে রক্তদান শিবিরের আয়োজন করে। আমার আবেদন থাকবে শুধু রক্তদান না, চক্ষুদান। যদিও আমাদের রাজ্যে অঙ্গ দান করতে চাইলেও এটা সংগ্রহ করে রক্ষা করার ব্যবস্থাটা এখনো সেভাবে হয়নি, সেই প্রস্তুতিটা এখনো নিতে পারেনি, সেদিকটা নজর রাখতে হবে। অন্তত রক্তদান এবং চক্ষুদান এটা তো করাই যায়, আমরাও করেছি এটা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।